সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতেই জানাবো এমন এক সংবাদ যা দেখলেই রীতিমতো চোখ কপালে উঠবে। জানাবো আবারও রণক্ষেত্র উত্তাল সিলেট। গোলাপগঞ্জ এনসিপি নেতা সার্জিস আলমের গাড়িবহরে রীতিমতো দফায় দফায় হামলা। কেয়ামত শুরু গোলাপগঞ্জে। বেঁচে ফিরতে পারবে না এনসিপি নেতারা। ছাত্রদল ও ছাত্রলীগ একত্রিত হয়ে কুকুরের মতো পেটাচ্ছে এনসিপি নেতাদের। আবারও গোলাপগঞ্জে এনসিপি নেতাদের উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার আগেই এনসিপি জুলাই জঙ্গিদের অস্তিত্বই থাকবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দুপুরের পর আবারও পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ এনসিপির। এবার অ্যাকশনে পুলিশ রাস্তায় ফেলে কুকুরের মতো পেটালো নাসিরউদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহকে। রণক্ষেত্র উত্তাল, হবিগঞ্জের রাজপথে যেন কিয়ামত শুরু। এর মধ্যে বিএনপির সরকার পতনের কঠিন হুঁশিয়ারি দিয়েছে এনসিপি নেতারা। বাংলাদেশে আসছি নাকি ভারতে যাচ্ছে? আমরা তো ভাই দুশো টাকা 300 টাকা রুজি করে এই লোকগুলা। এখানে একটা লাশের গাড়ি আছে, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সার্জিসের গাড়ি বহরে সিলেটের গোলাপগঞ্জে আবারও হামলা করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে দৌড়ে যাচ্ছে সার্জিসের গাড়ি বহরের দিকে। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। শহীদ পরিবারের সাথে দেখা করে বেরো আসতেছিলাম। ছাত্রদলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন, তারা জিয়ার সৈনিক এক হোক এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। আবারও এনসিপি কে ডলা দিয়েছে সেই এলাকার ছাত্র দলের নেতা কর্মীরা। এনসিপির এই টুকাইগুলো মার খাচ্ছে, এটা দেখে ভালো লাগতেছে এবং ভালো লাগার কথা। অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? এরা কারা? ছাত্রদল নাকি ছাত্রলীগ? এনসিপি পাইলেই ধোলানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সার্জিস নাসুর পাটোয়ারিকে দেখলে মনে হয় এক শ্রেণীর মানুষের শরীরে উত্তপ্ত হয় ব্লাড। প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে কিছু নাই, তবে একটা প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে ওকে ভর্তি করে দেওয়া উচিত তাদেরকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ওরা কি? ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। কাজে আওয়ামী লীগ ওরা নিষিদ্ধ বললেই নিষিদ্ধ হয় না। কাজে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ না। আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সংগঠন। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং আওয়ামী লীগ এই বাংলাদেশকে সেই 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। এটা হবেই, এটা আমি বলে দিলাম। আজকে যে কষ্ট করার পরেও জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধুর নাম, ইতিহাস যারা ধরে রেখেছেন সবসময় তাদের কথা মনে থাকবে এবং দিন আসবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাকে তো বহুবার হত্যা করতে চেষ্টা করেছে। খালেদা জিয়া বক্তৃতা বলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। তার কথা কিন্তু তার ব্যাপারেই ফুলে গেছিল। তারপর আমি পরপর 4 বার ইলেকশনে জিতেছি, প্রধানমন্ত্রী হয়েছি। তার আগে একবার বলেছিল আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতা আসতে পারবে না। হ্যাঁ, এবারে অনেক দালালি করে, অনেক মুচলেখা দিয়ে, অনেক শর্ত মেনে তারেক ক্ষমতা এসেছে। কিন্তু ক্ষমতা এসে কি করেছে? কোনো পরিবর্তন না, স্বভাব যায় না তাদের। এটা হলো বাস্তব কথা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, কত কিছু, কত টাকা মেরেছে ইত্যাদি, কাউকে ছাড়েনি। কিন্তু প্রমাণ করতে পেরেছে? বলছে আমি নাকি হাজার কোটি টাকা পাচার করেছি। প্রমাণ করতে পেরেছে? আন্দোলনের সময় 1400 মানুষকে হত্যা করেছি। প্রমাণ করে না কেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করিনি। অন্যের গায়ে ঢিলটা দিলে পাটকেলটা যে খেতে হয় এটা তাদের মনে রাখা উচিত। দিন একভাবে যায় না। আওয়ামী লীগ 2008 নির্বাচনে জয়লাভ করে 2024 পর্যন্ত ক্ষমতায়। বাংলাদেশের মানুষের উন্নয়ন ছাড়া আর কি করেছি আমরা? দারিদ্র্যের হার কমিয়ে, মানুষের জীবনের নিরাপত্তা দিয়ে জঙ্গি দমন করেছি। জানি না সেই জঙ্গি দমন করাটাকে আমার অপরাধ হয়ে গেল? গুম খুন এইসব কথা যে বলে, কাকে গুম খুন করেছে? আর যারা গুম হয়ে ফিরে এসেছে তারা তো বেশ নাদুস হয়েই ফিরে এসেছে। কেউ ভারতের থেকে মানে স্পেশাল পারমিশন নিয়ে চলে গেল, যে বললো সে গুম ছিল। আর কেউ 8 বছর একখানা গামছায় চোখ মুছতে গামছা কিন্তু নতুন, তার ভাঁজটাও নষ্ট হয়নি, এই অবস্থা করলো। তো এগুলি কি বিষয়টা কি? এগুলিকে মধ্যে সত্যতা কতটুকু? আমার এটাই কথা যে এইভাবে যে নির্যাতন অত্যাচার তারা করে যাচ্ছে, এর প্রতিকার একদিন হবে এবং এর প্রতিকার হবে, আমি এইটুকু আশ্বাস দিতে চাই। আর নিপীড়িত তাদেরও নাম ঠিকানা সবকিছু রেখে এটা সারা বিশ্বের কাছে এটা জানাতে হবে যে কি বিভৎসভাবে এরা অত্যাচার নির্যাতন করেছে। কারণ ইউনূসের বিদায় হয়েছে, কিন্তু তারপরে কে এসছে? আরেকজন, যে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 লাখ অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিতে, যেখানে দেখা যায় যে FBI
আমেরিকার গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা যেখানে সাক্ষী দিয়ে সাজা দিয়েছে সেই সাজাপ্রাপ্ত আসামি, আর ইউনূস হচ্ছে লেবারদের অর্থ আত্মসাৎকারী, লেবার করে সাজাপ্রাপ্ত আসামি। আজকে সেই আসামিরাই একে একে ক্ষমতায়। তো বাংলাদেশে ভাগ্যের আকাশে কালো মেঘ ছাড়া আর দুর্যোগ ছাড়া আর কি থাকবে আপনারা বলতে পারেন? একবারে ফিরিয়ে একবারে ফিরিয়ে যিনি মেয়র হয়েছেন জেলা থেকে আমি মামলা করতে যাচ্ছি, করতেছেন না আপনি এটা করতে দিবেন না কেন? এরিয়াতে যাই করতে যাচ্ছে মামলা করতে হয়, আপনি বাধা দিতে পারবেন না তখন। কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। ফকিরনি তো ছিল আসনাদ সাজিদ নাহিদ ক্যামেরার সামনে কথা কইছে, টিভিতে দেখছি আমি। তখনকার তো ওই বুক হাসা খুঁতা সব বাইরে নাই, গাল মার হিন্দা ঢুকই না, কথা কইতে পারতো না, দম টান না, পেটে ভাত নাই। এই যে তাহলে এখানে এত দেখছো কি সুন্দর চেহারা, এরকম মোটা হয়েছে, স্বাস্থ্য মাস্ত হয়েছে। এটি আমার টাকা তোমার টাকা লুটপাট করে খাইয়া দেশের টাকা। আগে কি বলছিল যে না আমরা উপদেষ্টা হমু, আমরা সংসদ সদস্য হমু? এটা কি আমাদের বলছিল? আজকে দেখো এই কোটি কোটি টাকা লুটপাট করছে। ওই যে পদ্মা সেতু টোলের টাকা জমা দেয় নাই ব্যাংকে, বিশ্ব ব্যাংকে। তারপরে এই যে মেট্রোর টাকা তোমরা এটা হাতে দেখো জমা দেয় নাই। রাস্তার টুকায় যখন মিয়াখা হয় তখন তো দেশের এই অবস্থা হবেই। আর এই যে বর্তমান তাদের যে নতুন আরেকটি সংগঠন এনসিপি, তাদের হবিগঞ্জে কি দুর্দশা হয়েছে আপনারা এটা দেখেছেন। সার্জিসের ওকে মাইরা ওর হাত পা ভাঙে দিছে, ওকে লাঠি ধরাই দিছে, এখন লাঠিতে ভর দিয়ে ওকে চলতে হচ্ছে। এটাই হচ্ছে এটার বর্তমান বাস্তবতা। মানে ফকিন্নির পোলা যে মিয়াখা হয়েছে মানুষের টাকা মাইরা দিয়া, সেটা আবারও কিন্তু প্রমাণ হচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ এটা নিয়ে কথা বলছে। ইভেন স্বয়ং আসিফ ভুইয়া, তার ক্লাসমেট, তার সতীর্থ, তারা নিজেরা বর্তমান এগুলো প্রকাশ করছে। আমাদের আসিফ মাহমুদ আমাদের সহযোদ্ধা, একসাথে দীর্ঘদিন লড়াই ছিলাম 2018 সাল থেকে। সেই আসিফ মাহমুদ যার ক্যান্টিনে বিল দেওয়ার মতো টাকা ছিল না, তার ঢাকা দক্ষিণের পুরা এলাকায় আপনারা দেখবেন যে বড় বড় বিলবোর্ড বানানো হয়েছে। এক একটা বিলবোর্ডের খরচ কত আপনারা জানেন? মানে এ তো আলাদিনের চেরাকের চেয়েও বড় কিছু পেয়েছে তারা। 1 বছর তিনি ক্ষমতায় থেকে 14 মাস তিনি উপদেষ্টা পদে থেকে তিনি আলাদিনের চেরাক পেলেন। তাদের এই টাকাগুলোর উৎস কি? আমরা দেখেছি তারা বড় বড় প্রোগ্রাম করে কোটি কোটি টাকা খরচ করছে। আরে ভাই, এই টাকাগুলো আপনারা কোথায় পেয়েছেন সেই হিসাব আপনারা দেন। এবং এক একজনের যে হলফনামা প্রকাশ করা হলো, হলফনামায় দেখা গেল কারো কিছু নাই, কিন্তু হলফনামা প্রকাশের পরে দেখি বিশাল বিশাল প্রোগ্রাম করছে তারা। এগুলো তো সাধারণ মানুষ বুঝে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের দুদক, এগুলো সব হচ্ছে একটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। তারা কিছুই করতে পারছে না। আরে ভাই, এই টাকাগুলোর উৎস আপনি খুব সন্ধান করবেন না? আসিফ মাহমুদ যেদিন পদত্যাগ করে তার পরের দিন আমরা দুর্নীতি দমন কমিশনের সামনে প্রোগ্রাম করে দাবি জানিয়েছিলাম যে আসিফ মাহমুদের আয় ব্যয়ের হিসাব তলব করা হোক, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এটা তদন্ত করা হোক। কিন্তু তারা সেটা করেননি। কেন করেননি? কারণ এটা তাদের নিজেদের মতো করে দুদকে লোক বসিয়েছে, নিজেদের মতো করে কোর্টে লোক বসিয়েছে। কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতায়, এখন তো ভাই বিএনপির লোক, এখন কেন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না? এখন কোন কেন তদন্তগুলো করা হচ্ছে না? দেখতেই পেলেন, দেখুন ওনাকে কিন্তু কেউ বাধ্য করেনি যে তার এগেনস্টে আইসা তুমি এই ধরনের কথা বলো, বাট তিনি এগুলো প্রকাশ করছে। দ্যাট মিনস এটা রিয়েলিটি, আপনাকে এটা একসেপ্ট করতে হবে। কেমন অন্ধবিশ্বাস কখনো ভালো না। শুনে এই যে জামাতকে যারা আপনারা অন্ধবিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলি, এই যে জামাতের আপনার সাতক্ষীরার এমপি গাজী নজরুল, ওনাকে শরিয়া আইন অনুযায়ী মানে গলা পর্যন্ত মাটিতে পুঁতে ওনাকে পাথর নিক্ষেপ করে কতল কেন করা হলো না? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। কেন জামাতের আমির ওনাকে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হলো না? ইভেন জামাতের এমপির মেয়া গাঁজা বেচে, বাবা বেচে, সেটাও আপনারা গতকালকে দেখেছেন। আমি গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। জঙ্গিবাদীরা এখন সারা দেশে মার খাচ্ছে এবং তারা এখানে বলছে যে পুলিশ আমাদেরকে সহায়তা করছে না। তারা এখন এখানেও শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম টানছে। আওয়ামী লীগ কি আইছে? এই বান্দির বাচ্চা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ,
আওয়ামী লীগ এখানে আইছে স্বৈরাচারের পা চারতে আইছে পুলিশ, এই ধরনের স্লোগান দেওয়ার মানে কি? তার নিজের ব্যর্থতা, তুই সেটা বলস না কেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বারবার ঝুলিয়ে রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লি সফর কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন অবস্থান করছেন দিল্লিতে, আর সে কারণেই কি তিনি ভারত সফর ঝুলিয়ে রাখছেন? নাকি দিল্লি যেভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চিঠি ঝুলিয়ে রেখেছেন, তারেক রহমান একইভাবে মোদীর আমন্ত্রণ ঝুলিয়ে রেখে টেক্কা দিতে চাইছেন? আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে হবে ব্রিক্স সম্মেলন। 9টি দেশের এই প্রভাবশালী জোটের অন্যতম আয়োজক ভারত। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠি এসেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তা পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, কিন্তু হাতে সময় 1 মাসের মতো। তারেক রহমানকে দিল্লি সফরে রাজি করাতে ভারত আদা জল খেয়ে নেমেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে যান ঢাকার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, পর্যালোচনা করছে সরকার। এদিকে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য নয়, কেবল পর্যবেক্ষক। তাই সম্মেলনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বিচার বিশ্লেষণ করে। উপদেষ্টার এই বক্তব্যে প্রকাশ পাচ্ছে এক স্পষ্ট কূটনৈতিক দূরত্ব। তবে কি এবারও নরেন্দ্র মোদীর হাতছানি এড়িয়ে যেতে চান তারেক রহমান? গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সরকার শপথ নেওয়ার পরপরই প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে পাঠানো সেই চিঠিতে কেবল তারেক রহমানই নন, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও সুবিধাজনক সময়ে ভারত সফরের নিমন্ত্রণ জানানো হয়। কিন্তু সেই আমন্ত্রণে ঢাকা কোনো সাড়া দেয়নি। ভারত থেকে আমন্ত্রণের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরও তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফর হিসাবে বেছে নেন চীনকে, যেখানে চীনা প্রেসিডেন্টের কাছ থেকে কোনো চিঠি পাওয়ার অপেক্ষা না করেও বেইজিংয়ে ছুটে গেছেন তারেক রহমান। আমন্ত্রণপত্র পেয়েও দিল্লি সফর কেন এড়িয়ে যাচ্ছেন তারেক রহমান? এর পেছনে প্রথম এবং বড় কারণ হিসেবে উঠে আসছে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অবস্থান। 24 আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, আমলার, সেনাবাহিনী এবং পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা। দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান পা রাখলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি তার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ বা প্রতিবাদের ছক কষতে পারে? এমন একটি সফর ঘিরে যদি ভারতের মাটিতে কালো পতাকা প্রদর্শন বা ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে, তবে আন্তর্জাতিক মিডিয়ায় ঢাকা ও দিল্লি দুই পক্ষের জন্যই তা হবে অস্বস্তিকর। তারেক রহমান হয়তো এমন কোনো রাজনৈতিক অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাচ্ছেন। দ্বিতীয় এবং সবচেয়ে গভীর কূটনৈতিক হিসাবটি লুকিয়ে আছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারত সরকার সেই চিঠির কোনো কার্যকর জবাব না দিয়ে বিষয়টি গত 2 বছর ধরে এক প্রকার ঝুলিয়ে রেখেছে। তারেক রহমান আসলে দিল্লির কৌশলটাকে পাল্টা জবাব দিচ্ছেন। যেভাবে দিল্লি শেখ হাসিনার প্রত্যর্পণ চিঠি ফাইলবন্দি করে রেখেছে, তারেক রহমানও ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর ভারত সফরের আমন্ত্রণ বারবার ঝুলিয়ে রাখছেন। সোজা কথা, ঢাকা দিল্লিকে বুঝিয়ে দিতে চাইছে, বাংলাদেশের অনুরোধকে পাত্তা না দিলে ভারতের আমন্ত্রণকেও পাত্তা দেওয়া হবে না। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। 3 দিক ঘিরে থাকা একটি দেশের সাথে দীর্ঘমেয়াদে বৈরী সম্পর্ক বজায় রাখা কি বিএনপি সরকারের জন্য দীর্ঘমেয়াদে টেকসই হবে? যদি ভারত মনে করে বিএনপি সরকার তাদের কৌশলগত স্বার্থ উপেক্ষা করছে, তবে দিল্লি ভিন্ন কোনো পদক্ষেপ নিতে পারে। ইতিহাস বলে, প্রতিবেশীকে চটিয়ে দীর্ঘদিন স্থিতিশীল থাকা কঠিন। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন বাড়লে সীমান্ত বাণিজ্য, তিস্তা পানি চুক্তি কিংবা আঞ্চলিক নিরাপত্তার মতো ইস্যুগুলোতে স্থবির হতে পারে। তারেক রহমান কি দিল্লির বিকল্প হিসেবে বেইজিংয়ের উপর অতিরিক্ত নির্ভর করছেন? শেখ হাসিনা 15 বছরের শাসনামলে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল চীন। মেগা প্রকল্প থেকে শুরু করে সব জায়গায় ছিল বেইজিংয়ের কোটি কোটি ডলারের বিনিয়োগ। কিন্তু শেখ হাসিনা সরকারের সংকটের দিনে চীন শেখ হাসিনার পাশে দাঁড়ায়নি।
যে সরকার ক্ষমতায় থাকুক, চীন শুধু নিজেদের অর্থনৈতিক ও ভৌগোলিক স্বার্থ সুরক্ষিত রাখতেই আগ্রহী। ফলে কোনো সংকট তৈরি হলে বেইজিং কখনো বিএনপি সরকারের পাশে দাঁড়াবে না। তারেক রহমান যদি মনে করেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণ উপেক্ষা করে এবং বেইজিং এর ওপর ভরসা রেখে তিনি ভারসাম্য রক্ষা করছেন, তবে তা ভবিষ্যতে বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ব্রিক্স সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত হয়তো বাংলাদেশকে তাৎক্ষণিক একটি বার্তা দেওয়ার সুযোগ দেবে, কিন্তু দিল্লির দরজা বন্ধ হয়ে গেলে তারেক রহমানের জন্য তা শুভ নাও হতে পারে। কূটনীতির খেলায় জেদ নয়, প্রজ্ঞায় শেষ কথা। আন্তর্জাতিক সম্পর্কে বন্ধু নির্বাচনে ভুল করলে তার মাসুল শুধু বিএনপিকে নয়, পুরো দেশকেই গুনতে হবে। আপনার কি মনে হয়, ভারতের আমন্ত্রণ ঝুলিয়ে রেখে তারেক রহমান কি সঠিক কূটনৈতিক চাল চালছেন, নাকি এতে বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে? জানান আপনার মতামত। এদিকে মোদী সরকারকে সিজেপির প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি, কথা না শুনলে সরকারই বদলে দেব। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে অনুষ্ঠিত ছাত্র আন্দোলন, পুলিশি হয়রানির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে কড়া সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি দাবি করেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত থাকলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলন গড়ে উঠবে। দিল্লিতে মাসব্যাপী আন্দোলনের শেষে মহারাষ্ট্রের ছাত্রপতি সন্তাজিনগড় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপকে এসব কথা বলেন। তার অভিযোগ, গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে সংসদ অভিযান কর্মসূচি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ ছড়াগুলি ব্যবহার করছে এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। ওই প্রবল গণ আন্দোলনের জেরে ইতিমধ্যে পদত্যাগ করতে বাধ্য হন ভারতীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারী ছাত্রনেতা ও কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে গ্রেফতারি করা হুমকি, পরিবারের সদস্যদেরও অহেতুক হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সরকারের এমন দমন পীড়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন সিজেপির প্রতিষ্ঠাতা। আন্দোলনকারীদের ভয় দেখানোর উদ্দেশ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। পুলিশি হেনস্থা অবিলম্বে বন্ধ না হলে দেশের যুব সমাজ আগামী দিনে সরকারকেই বদলে দেবে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, গণ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা আদেশ এবং দেশের ভবিষ্যৎ, তাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ না করে সরকারের উচিত সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেওয়া। তিনি মনে করিয়ে দেন, ছাত্ররোষের কারণে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে হয়েছে। ঠিক একইভাবে সরকার যদি নিজেদের শুধরে না নেয়, তবে আগামীকাল তারা এই সরকারকেও বদলে দেবেন। আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। আমি ইভেন দেখলাম এপিবিএম এর ডেভেলপমেন্ট ছিল, তারপরেও যেভাবে হামলা হয়েছে, পিছনে গ্লাসটা সব ভেঙে গেছে আমার গাড়ি। তো এরকম যদি হামলা হয় তাহলে তো আপনাদের শুধু থাকার কোনো প্রয়োজন নেই। অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য। যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? এরা কারা? ছাত্রদল নাকি ছাত্রলীগ? এনসিপি পাইলে ধোলানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সার্জিস নাসুর পাটোয়ারিকে দেখলে মনে হয় এক শ্রেণীর মানুষের শরীরে উত্তপ্ত হয় ব্লাড। কি রাগ করলা? তবে আমি করছি। মূল ঘটনা বলছি। গোলাপগঞ্জের ঘটনার আগে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও ক্রিটিসিজম করে ভিডিও বানাইতাম। এর যে রেজাল্ট, অনেক বছর দেশে ঢুকতে পারে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, কখনো কোনো ভিডিওতে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া ভিডিও ডাউন করা হয় নাই। কিন্তু আমি নাহিদ, সার্জিস, নাসিরদেরকে নিয়ে যে ভিডিও বানাইলাম, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না। কেন? আমি জানি যে কেন পাচ্ছেন না। এনসিপির পক্ষ থেকে তাদের যে বট বাহিনী আছে অথবা ভাড়াটে টিম আছে, তারা আমার পেজের উপরে আমার ভিডিওর উপরে ফেক কপিরাইট স্ট্রাইক মারছে 5টা-6টা ভিডিওতে। এখন এটা যে বানাইতেছি, এটা আপনি কতক্ষণ দেখতে পারেন জানি না, ঠিক আছে? কারণ সমালোচনা কেউ নিতে পারে না। আচ্ছা ভাই, আমরা কি কোনো বানায় কথা বলতেছি? আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি। হয়তো অন্যভাবে ডিস্টার্বেন্স করা হচ্ছে না, কিন্তু ভিডিও বানাইলে ভিডিওর উপর কপিরাইট স্ট্রাইক দেওয়া হচ্ছে। আমি এনসিপির ভাইদেরকে বলবো, যারা আছেন আইডি লুকায় এগুলো না করে, যদি মাইকা দুধ পিয়া থাকেন, তাহলে সরাসরি প্রকাশ্যে এসে বলেন যে তুই আর ভিডিও বানাবি না। তাহলে আমরা বুঝবো যে আপনাদের কলিজা কত বড়, ঠিক আছে? এই গুপ্ত অবস্থা অনেক কিছু করা যায়। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোলাপগঞ্জ। এই মুহূর্তে মাত্র 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে গোলাপগঞ্জে ঘটে গেছে আরেকটা ঘটনা। গোলাপগঞ্জের আপনার যে কি বলা হয় যে একটা এরিয়া, প্রেক্ষাপট হচ্ছে এনসিপির নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। গাড়িবহর লক্ষ্য করে ইট, পাটকেল, বোতল নিক্ষেপ করা হয়। এতে সার্জিস আলমের গাড়ির পেছনের কাজ ভেঙে যায়, সাথে আরো কয়েকটা। এমনকি উচ্ছ্বসিত জনতা, নাকি এরা ছাত্রলীগ নাকি ছাত্রদল, যদিও সার্জিস আলম স্ট্যাটাস দিয়েছে এরা ছাত্রদল। এমনকি বলছে তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন। সার্জিস তার স্ট্যাটাসে লিখছে 24 ঘন্টার ব্যবধানে আবারও হামলা। তো তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? অর্থাৎ
এনসিপি মনে করতেছে এই ঘটনাটা সরকারের নির্দেশে অথবা ব্যাকআপ দিয়া এই এনসিপি যেখানেই যাচ্ছে এই মুহূর্তে শীর্ষ নেতারা তাদের উপর হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তো কমেন্ট যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ খুশি হচ্ছে, কিন্তু কেন আসলে এটা আমি নিজেও বুঝতেছি না। পরে গোলাপগঞ্জের 5 মাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করা হয়েছে বলে সার্জিস আলম অভিযোগ করেছে। সেখানে চাপাতি, রড, দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক গাড়ির উপর আক্রমণের চেষ্টা করে। হামলায় তাদের আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে সংরক্ষিত নারী আসনের যিনি এমপি সাহেব আছেন মাহমুদা আলম মিতু ও অন্যান্য নেতাদের আপনার লক্ষ্যবস্তু ছিল। সার্জিস আলম এবং এনসিপি অভিযোগ করছে যে হামলাটি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা চালিয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এমন কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়। পুলিশ বলছেন যে ঘটনা ঘটছে সত্যি, তবে এনসিপি নেতাদেরকে নিরাপদে তারা সেই এলাকা থেকে বের করে দিয়েছেন এবং কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল হুট করে, এনসিপি নিজেরাই এখন মবের শিকার হচ্ছে। আবার আমরা যখন ভিডিও বানাচ্ছি সমালোচনা করলেই ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া আমাদেরকে বন্ধ করার চেষ্টা চলছে মুখ এবং ভিডিও, যেটা বাস্তবে তো বলতে হবে। গতকালকে সার্জিস আলম একটা বক্তব্যে বলছিল যে জুলাই আন্দোলন ইস্যু নিয়ে কি প্রসঙ্গ পট করে বলে বসলো কি বিএনপির কবর রচিত হবে যদি জুলাই আন্দোলনের কোনো যে সনদ আছে ওটার ব্যাপারে যদি কোনো রকম রিঅ্যাকশন বা বিএনপি সেটা পাস না করায় 70% জনগণের মতামত। কিন্তু এই ধরনের বক্তব্য যখন দেয় কোন দল তাদের জায়গা থেকে মেনে নিবে? এনসিপির মতো ছোট একটা দল তারা যদি এরকম রিঅ্যাকশন দেয় তাহলে এই বড় দলগুলোর কর্মীরা কি ধরনের রিঅ্যাকশন দিবে? এমনকি তারা এটা নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ রাজু ভাস্কর থেকে অনেক জায়গায় ডাক দিচ্ছে। মজার বিষয় হচ্ছে সেখানে এখন জনগণ কানেক্ট হচ্ছে না। কেন? কারণ হচ্ছে কি আপনি 3 দিন পরে পরে যখন যেই সরকারি বসবে এই সরকারের সাথে গুতাগুতি করবেন, আপনার মুখের ভাষার ব্যালেন্স থাকবে না, তখন বুঝতে হবে যে ঝামেলা তৈরি হবে। অপরদিকে নাসির পাটোয়ারি আজকের ঘটনা পরে বলতেছে এখন থেকে আমি চুপ, আর কোনো কথা বলবো না। দেখেন, কথা বলতে হবে, তবে ওই রকম কথা না যে এরকম কথা বলে রাজনৈতিকভাবে অন্য দল বা নেতা তারা আহত হন আর তাদের নেতাকর্মীরা এটাতে মনক্ষুণ্ণতা হয়। তো পারলে এটার বিরুদ্ধে মাইরা দিয়েন, অ্যান্ড্রিউ লুকাস দিয়া বা লুকাসের মা কুকাস দিয়া মাইরেন ভাই, মারতেই পারবেন, কারণ ভোট বাহিনী দিয়ে সব সম্ভব। আমি জানি না কারা এই কাজটা করতেছেন, বাট 100% যেহেতু এনসিপি নিয়ে সমালোচনা করে ভিডিও বানাচ্ছি তাদের টিম এই কাজটা করতেছে। মেইলও আসছে আমার কাছে। ছবিটা হইতো আর কি তারেক রহমানের শেখ হাসিনা স্বৈরাচারের পথে হাঁটার চিহ্ন। তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে এটা হলো ওইটার চিহ্ন। সে ছাত্র দলকে আর কাছে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে, এটা হলো এটা চিহ্ন আর কি। ঘটনা কি আপনারা বের হচ্ছিলেন সবকিছু ঠিকঠাক ছিল? কোনো কিছু না, আমরা তো শহীদ পরিবারের সাথে দেখা করতে গেছি। শহীদ পরিবারের সাথে দেখা করে বেরো আসতেছিলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন তারা জিয়ার সৈনিক এক হও এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলোর চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। তো তারেক রহমান আসলে কি চাইতেছে, উপরে উপরে ঢং ধরে অভিনয় করে ভিতরে ভিতরে ছাত্রদলকে যদি সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করে এইরকম হামলা করতে চায়। একটা কি মারছে হয়, ইট দিয়ে মারছে অথবা রড দিয়ে মেরে এটা ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন। দ্বিতীয় আরেকটা ইট যদি মারতো, এখানে আমরা 6 জন ছিলাম, সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। 6 জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগতো, লোকটা তো সাথে স্পট ডেড হইতো। তাহলে শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাইতে চায় কিনা এটা তারেক রহমান সরাসরি বলুক। যদি বাহিনী বানাই দেয় তারেক রহমান ঘোষণা দিক, আমরা তাহলে ওইভাবে প্রস্তুতি নিব। আমরা তো ভাবি নাই যে ছাত্রদলকে তারেক রহমান এইভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে। আমাদেরকে ওই প্রোটেকশন নিয়ে চলতে হবে। আজকে পুলিশি প্রোটেকশনের মধ্যেই তো হামলা হলো। পুলিশ তো এখানে দাঁড়া দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের 1-2 গাড়ি থাকে, পিছনে 1-2 গাড়ি থাকে, আবার 50 জন পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে। এই যে এরা ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমাদের এক ভাই আলিফ, 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে আঘাত করে চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা। এখন তো আসলে আপনারা কানাই কেটে যাওয়ার কথা ছিল, সেটি আসলে কি হবে? এটা আমরা আমাদের জায়গা থেকে এখন একসাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাবো। কিন্তু তারা